আজকের বিষয় জীবন বিজ্ঞান, বৃদ্ধি ও বিকাশ, বংশগতির প্রাথমিক ধারণা। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। করোনাকে হারাতে লকডাউন, ঘরবন্দি বলে পড়াশোনা বন্ধ এবং সিলেবাস কি করে শেষ করা যাবে? নিশ্চয়ই এই চিন্তা এখন আর তোমাদের মধ্যে কাজ করছে না, কারণ তোমরা সকলেই জানো তোমাদের জন্য রয়েছে আমাদের কোচিং ক্লাস, যার মাধ্যমে বাড়িতে বসে খুব সহজে তোমরা তোমাদের সিলেবাস শেষ করতে পারছো। আর শুরুতেই যেমন বললাম, আজ জীবন বিজ্ঞান পড়বো এবং অবশ্যই তোমাদেরকে পড়ানোর জন্যই তো আমাদের সঙ্গে আজও স্যার রয়েছেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন অনিকেত ভট্টাচার্য, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। স্যার, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায় কোচিং ক্লাসে। স্যার, আপনি আছেন, স্টুডেন্টরা তারাও চলে এসেছে এবং অধীর আগ্রহে তারা অপেক্ষা করে রয়েছে জীবন বিজ্ঞান পড়ার জন্য। আজকে আমরা পড়বো বৃদ্ধি ও বিকাশ এবং বংশগতির প্রাথমিক ধারণা। তবে শুরুতেই আমরা পড়বো বৃদ্ধি ও বিকাশ, তাই তো স্যার? একদম। তাহলে পড়াশোনা শুরু করা যাক, শুরু হোক আমাদের কোচিং ক্লাস। আচ্ছা, দেখো, তোমাদের আগের যে অংশটা পর্যন্ত পড়া হয়েছিল, আগের অধ্যায়ের একটা ছোট অংশ বাকি ছিল। তো আমরা প্রথমে সেই ছোট অংশটাকে কমপ্লিট করে নেব, বৃদ্ধি ও বিকাশ। তারপরে আমরা যাব পরের অংশ, যেটাকে আমরা বলি বংশগতি। যদিও বংশগতি একটা বিশাল বড় চ্যাপ্টার, আমরা হয়তো পুরোটা আজকের অনুষ্ঠানে পুরোটা কমপ্লিট করতে পারবো না, তবে মোটামুটি একটা প্রাথমিক আইডিয়া দেওয়ার আমরা এখানে চেষ্টা করব। তো সরাসরি আমি বোর্ডে চলে যাচ্ছি। একদম, তোমরা তৈরি থাকো, স্যার কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে। তো দেখো, আজকে আমরা যে বললাম যে একটা চ্যাপ্টারের যেটুকুনি অংশ আমাদের বাকি আছে, আমরা সেইটুকুনি অংশ দিয়ে আমরা শুরু করব। আমাদের যে অংশটা আজকে আমরা পড়ব প্রথম, সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। দেখো, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি মানে কি? গ্রোথ। গ্রোথ মানে কি? বেড়ে ওঠা। ধরো একটা ছোট কোষ রয়েছে, এবার আমরা জানি কি, তোমরা অলরেডি মাইটোসিস কোষ বিভাজন পড়ে এসছো। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে কি হয়? একটা কোষ বারবার করে বিভাজিত হয়। ধরো এই কোষটা বারবার করে বিভাজিত হয়ে এখানে অনেকগুলো কোষ তৈরি করলো। তাহলে এই পদ্ধতিকে আমরা বলতেই পারি কোষের সংখ্যাগত বৃদ্ধি। আবার চিন্তা করো, এই যে অনেকগুলো কোষ তৈরি হলো, এই প্রত্যেকটা কোষের মধ্যে কি থাকে? বিপাক ক্রিয়া চলে। প্রত্যেকটা কোষের ভেতরে আমরা জানি দু রকমের বিপাক ক্রিয়া হয়, একটাকে বলি উপচিতি বিপাক, একটাকে বলি অপচিতি বিপাক। এইবার ধরো এই কোষগুলোর মধ্যে উপচিতি বিপাক প্রক্রিয়া অনেক হয়েছে, প্রচুর হারে বেড়েছে, কিন্তু অপচিতি বিপাক প্রক্রিয়া অতটা হয়নি। তাহলে যদি উপচিতি বিপাক প্রক্রিয়া অনেক হারে হয়, তাহলে কি হবে? কোষগুলোর ভেতরে নতুন নতুন জিনিসপত্র তৈরি হবে। আর কোষগুলোর ভেতরে যদি নতুন নতুন জিনিস তৈরি হয়, তাহলে দেখো কোষগুলো কিন্তু এখন আর ছোট নেই, কোষগুলো কিন্তু এখন বিশাল বড় বড় হয়ে গেছে। তাহলে কোষের এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা বলতেই পারি কোষের আয়তনগত পরিবর্তন। তাহলে প্রথম পরিবর্তনটা ছিল কোষের সংখ্যাগত পরিবর্তন বা সংখ্যাগত বৃদ্ধি, আর দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে কোষের আয়তনগত পরিবর্তন বা আয়তনগত বৃদ্ধি। এবার চিন্তা করো, ধরো আমরা মানুষরা বা উদ্ভিদরা, এরা তো বহুকোষী জীব, আমাদের ভেতরে এই অসংখ্য কোষ দিয়ে তৈরি। তাহলে আমাদের ভেতরে এই সমস্ত কোষগুলো কিন্তু সংখ্যাগত বৃদ্ধিও করে, আয়তনগত বৃদ্ধিও করে, এবং যার ফলে আমাদের দেহে সামগ্রিকভাবে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। সামগ্রিকভাবে আকার, সামগ্রিকভাবে আয়তন এবং শুষ্ক ওজনের একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনকেই আমরা বলি বৃদ্ধি। তাহলে বৃদ্ধি আমরা বুঝলাম। বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে যে পরিবর্তনে একটি জীবদেহের সামগ্রিক পরিবর্তন ঘটে, আকার, আয়তন এবং শুষ্ক ওজনের, তাকেই আমরা বলি বৃদ্ধি। এবার আমাদের পড়তে হবে এই বৃদ্ধির দশাগুলো কি কি। বৃদ্ধির দশাগুলো কি কি আমরা এবার জানব। দেখো, প্রথমটা অলরেডি আমি বলেই ফেলেছি, একটা কোষ ছিল, সেই কোষটা বারবার বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরি করেছে। তাহলে এই প্রথম দশাটাকেই আমরা বলতেই পারি কোষ বিভাজন দশা। আমরা বলতেই পারি কোষ বিভাজন দশা। তাহলে কোষ বিভাজন দশা কি? কোষ বিভাজন দশা হচ্ছে যে দশায় একটি কোষ বারবার মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরি করে, সেই দশাকেই আমরা বলি কোষ বিভাজন দশা। এবার দেখো,
2 নম্বর, অনেকগুলো কোষ তো তৈরি হয়ে গেছে। এবার আমি কি বলেছি, প্রত্যেকটা কোষের ভেতরে নতুন নতুন প্রোটোপ্লাজমীয় বস্তুগুলোর সংশ্লেষ ঘটে, যার ফলে কোষের কি হচ্ছে, কোষের ভলিউম বা আয়তনটা বৃদ্ধি হয়েছে। দেখো আয়তনটা বৃদ্ধি হয়েছে, তাহলে এই দশাকেই আমরা বলবো দীর্ঘীকরণ দশা। দীর্ঘীকরণ দশা। এবার অনেকগুলো কোষ, তার আয়তনও বেড়ে গেছে। এবার 3 নম্বর দশা, যেটা এখনো পর্যন্ত আমি বলিনি, এবার বলবো, তাকে আমরা বলি বিভেদন দশা। বিভেদন দশা। বিভেদন দশা মানে কি, ধরো এখানে অনেকগুলো কোষ তৈরি হয়েছে, এবার এই অনেকগুলো কোষের মধ্যে এবার কি হয়, বিভেদন তৈরি হয়। বিভেদন মানে কি, বিভেদ তৈরি হয়। ধরো এখানে যে 3টে কোষ তৈরি হয়েছে, এই 3টে কোষের মধ্যে ধরো এই কোষটা ঠিক করলো যে এই কোষটা কি করবে, মূল তৈরি করবে। ভালো কথা, এই কোষটা কি করলো, গাছের মূলটাকে তৈরি করে ফেললো। এই ওপরের কোষটা ঠিক করলো যে না, আমি গাছের কাণ্ড তৈরি করব। সে কি করলো, এরকম বেঁকে গিয়ে একটা কাণ্ড তৈরি করে ফেললো। এই কোষটা ঠিক করলো যে আমি পাতা তৈরি করব। ধরো এই কোষটা পরিবর্তিত হয়ে গেল পাতায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অবিভেদিত কোষ থেকে ধীরে ধীরে বিভেদন প্রক্রিয়ার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম নিল। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে একটা সরলতম কোষগুচ্ছ থেকে ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ বা পূর্ণাঙ্গ প্রাণীর সৃষ্টি হয়, সেই পদ্ধতিকেই আমরা বলি বিভেদন দশা। তাহলে বৃদ্ধির 3টে দশা আমরা পড়লাম, কোষ বিভাজন দশা, 2 নম্বর দীর্ঘীকরণ দশা, এবং 3 নম্বর যেটাকে আমরা বলি বিভেদন দশা। এবার বৃদ্ধি কাদের হয়? সবার বৃদ্ধি হয়, আমাদের বৃদ্ধি হয়, মানুষের বৃদ্ধি হয়, একটা গরু ছাগলের বৃদ্ধি হয়, আবার একটা গাছেরও বৃদ্ধি হয়। কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে, যদি আমরা মানুষের বৃদ্ধি দেখি, মানুষের বৃদ্ধি কিন্তু একটা সময়ের পর আর কিন্তু হয় না। একটা সময়ের পর হয় না, তার কারণ কি, একটা সময়ের পর বৃদ্ধিগুলো বন্ধ হয়ে যায়। ধরো তোমরা চিন্তা করো, তোমরা যখন ছোট ছিলে তখন তোমাদের গ্রোথ হচ্ছিল, তোমরা লম্বায় বাড়ছিলে, বাড়তে বাড়তে একটা সময় পর্যন্ত 18 থেকে 20 বছর পর্যন্ত তোমরা লম্বায় বাড়বে, এরপরে কিন্তু তোমাদের আর লম্বায় বাড়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কেন? কারণ আমাদের ক্ষেত্রে, মানুষদের ক্ষেত্রে বৃদ্ধি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু যদি আমরা গাছ চিন্তা করি, বাড়ির পাশে আম গাছটা ছিল, আম গাছটা কিন্তু সেই 10 বছর আগেও আম গাছটার মধ্যে পাতা তৈরি হচ্ছিল, এখনো কিন্তু আম গাছটায় পাতা তৈরি হচ্ছে, 10 বছর পরও কিন্তু আম গাছটায় পাতাই তৈরি হবে। তার মানে গাছেদের বৃদ্ধি কিন্তু কোনো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমিত নয়, কিন্তু মানুষদের বৃদ্ধি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমিত। এবার বৃদ্ধির সঙ্গে দেখো আরো একটা শব্দ চলে আসে, যেটাকে আমরা বলি বিকাশ। কাকে বলে বিকাশ? বিকাশ মানে হচ্ছে জটিলতা বৃদ্ধি হওয়া। একটা সরল জীব যে প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে জটিল হয়ে ওঠে, সেই পদ্ধতিকেই আমরা বলি বিকাশ। যেমন ধরো যখন নিষেক হয়, নিষেকের ফলে কি হয়, 2টো গ্যামেট থাকে, একটা হচ্ছে পুং গ্যামেট, একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। 2টো গ্যামেট মিলিত হয়ে আলটিমেটলি তৈরি করে জাইগোট। জাইগোট যেটাকে আমরা বলি ভ্রূণাণু। এবার জাইগোট ধীরে ধীরে কোষ বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরি করে, যেটাকে আমরা বলি এমব্রায়ো বা ভ্রূণ। এবং এই ভ্রূণ তারপরে কি হয়, ধীরে ধীরে হাত তৈরি করলো, পা তৈরি করলো, মাথা তৈরি করলো, করে একটা ছোট বাচ্চার জন্ম দেয়। একে আমরা বলি বিভেদন দশা। এবং এই বিভেদন দশা পর্যন্ত আসতে গেলে যে ধারাবাহিক পরিবর্তন হয়, সেই ধারাবাহিক পরিবর্তনকেই আমরা বলি বিকাশ। তাহলে দেখো একটা জিনিস আমরা বুঝলাম, বিকাশ কিন্তু জন্মের আগেও হতে পারে, আবার ঠিক মজার ব্যাপার হচ্ছে বিকাশ কিন্তু জন্মের পরেও হতে পারে। কখন হতে পারে? যেমন ধরো তোমরা এখন ছোট আছো, ধীরে ধীরে 10 বছর পর আর একটু বড় হবে, আরো 10 বছর পর আরো বড় হবে, তোমাদের শারীরিক মানসিক পরিবর্তন ঘটবে, এবং এই পরিবর্তনটাকেও কিন্তু আমরা বলি বিকাশ। তাহলে আমাদের সিলেবাসে শুধু এখানে কিন্তু মানব দেহের বিকাশ সম্পর্কে আমাদের একটু জানতে হবে, যে আমাদের মানব দেহের ক্ষেত্রে বিকাশের স্তরগুলো কি কি। আমরা যদি মানব দেহের বিকাশের স্তরগুলোকে দেখি, তাহলে মানব দেহে বিকাশের 5টি স্তর রয়েছে। কি কি?
প্রথম স্তর সেটাকে আমরা বলি সদ্যজাত। সদ্যজাত একটা বাচ্চা সবে জন্মেছে, 0 থেকে 3 বছর পর্যন্ত যে অবস্থা, যে পর্যায়, তাকেই আমরা বলি সদ্যজাত অবস্থা। এবার আরেকটু বড় হয়েছে বাচ্চাটা, আমরা পরবর্তী বিকাশের স্তরে চলে গেলাম, যেটাকে বলা হয় শৈশব। 3 বছর থেকে 11 বছর পর্যন্ত যে দশায় আমরা থাকি তাকে আমরা বলি শৈশব দশা। আরেকটু বড় হয়েছি, চলে আসে বয়স সন্ধি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই জায়গাটার থেকে ভীষণ কোয়েশ্চেন আসে। বয়স সন্ধি, বয়স সন্ধি কোথায়? 11 বছর থেকে, 11 বা 12 বছর থেকে, কোনো কোনো জায়গায় একটু চেঞ্জ তোমরা দেখতে পাবে, 11 বা 12 বছর থেকে 20 বছর পর্যন্ত। কেন এই দশাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট? তার কারণ এই দশায় কি হয়, আমাদের ভেতরে যৌন লক্ষণগুলোর প্রকাশ পায়, এবং এই যৌন লক্ষণগুলোর প্রকাশের মাধ্যমে আমরা ধীরে ধীরে কি হই, পরিণত অবস্থার দিকে। পরিণত অবস্থা মানে কি? যে অবস্থা জনন কার্য করতে সক্ষম, সেই অবস্থার দিকে ধীরে ধীরে আমরা কি হই, অগ্রসর হয়ে যাই। তাহলে বুঝতেই পারছি বয়ঃসন্ধির পরবর্তী দশাটা হচ্ছে পরিণত অবস্থা। 20 বছর থেকে, ভীষণ বড় এই অবস্থাটা, 20 বছর থেকে 60 বছর পর্যন্ত এই অবস্থা আমরা থাকি। আর লাস্ট যেটা হচ্ছে বার্ধক্য, 60 বছর এবং তার বেশি। এই অবস্থায় কি হয়, আমাদের দেহে যাবতীয় যে হরমোনসগুলো রয়েছে, হরমোনগুলোর কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে, এবং হরমোনগুলোর কার্যকারিতা ধীরে ধীরে কমবার ফলে আমাদের দেহের মেটাবলিজম, বিপাকক্রিয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ধীরে 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 কমতে থাকে। তাহলে আমাদের প্রথম ভাগ যেটা ছিল, একটা ছিল বৃদ্ধি এবং বিকাশ। আমরা পড়লাম বৃদ্ধি কাকে বলে এবং বিকাশ কাকে বলে। এবার এখান থেকে একটা প্রশ্ন কিন্তু ভীষণভাবে আসে যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্কটা কি? তোমরা দেখেই বুঝতে পারছো যে বৃদ্ধির সঙ্গে কিন্তু বিকাশ একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তার কারণ একটা উদ্ভিদ বা প্রাণী কি হয়, বৃদ্ধি হয়, এবং বৃদ্ধির যে পর্যায়, সেই উদ্ভিদ বা প্রাণীটা ধীরে ধীরে তার ম্যাচিউরিটি, তার পূর্ণাঙ্গতা প্রাপ্তি ঘটে, তার ভেতরে জটিলতার বৃদ্ধি ঘটে, সেই পদ্ধতি বা সেই প্রক্রিয়াকেই আমরা বলি বিকাশ। তাহলে বৃদ্ধি এবং বিকাশ অবশ্যই সম্পর্কযুক্ত, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যদিও তারা বৃদ্ধি এবং বিকাশ পরবর্তী সম্পর্কযুক্ত, কিন্তু তারা কখনোই কিন্তু এক নয়। ঠিক আছে, তাহলে এই জায়গা অবধি আমাদের হলো। এরপরে কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব, সেটাকে হচ্ছে বংশগতি বা জেনেটিক্স। ঠিক, আমরা বৃদ্ধি ও বিকাশ বুঝলাম, এবং এরপরে আমরা বংশগতির প্রাথমিক ধারণাও বুঝবো এবং পড়বো। তবে তার আগে শর্ট ব্রেক। বিরতির পর ফিরলাম কোচিং ক্লাসে, আর এখন আমরা পড়বো বংশগতির প্রাথমিক ধারণা। স্যার, প্রাথমিক ধারণাটা একটু আমরা নিই, মানে বেসিকটা একটু জেনে নিই, তারপর একটু ডিটেলসে যাব। একদম, নিশ্চয়ই। দেখো, বংশগতি চ্যাপ্টারটাকে পড়ার আগেই একটা জিনিস গল্প তোমাদের বলি। ধরো একটা আম গাছ, সে আম গাছের মধ্যে সবসময় কিন্তু আমই হয়, কখনোই কিন্তু আম গাছের মধ্যে তোমরা আপেল হতে দেখোনি। বা ধরো একটা মানুষের সন্তান, সে কিন্তু মানুষের থেকেই তৈরি হয়। একটা কুকুর, সে একটা কুকুরেরই জন্ম দেয়। এটা কিভাবে হলো? হঠাৎ করে কেন আম গাছের থেকে আমই তৈরি হলো, আপেল তৈরি হলো না? তার ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি যে নিশ্চয়ই তাহলে আম গাছের ভেতরে যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেই বৈশিষ্ট্যগুলো পিতামাতার দেহ থেকে ধীরে ধীরে সন্তানের ভেতরে সঞ্চারিত হয়েছে। তার জন্যই আম গাছের যা বৈশিষ্ট্য, ডেফিনেটলি এর থেকে যে ছোট আম গাছটা তৈরি হয়েছে তার বৈশিষ্ট্য এক। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে বৈশিষ্ট্যগুলো এক জেনারেশন থেকে, এক জনু থেকে আরেক জনুতে সে কি হয়, সঞ্চারিত হয়। তাহলে যে পদ্ধতির মাধ্যমে পিতামাতাকে আমরা বলি জনিত্রীজীব। জনিত্রীজীব মানে কি, যে জন্ম দেয়। তাহলে যে পদ্ধতির মাধ্যমে পিতামাতার থেকে বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিকে আমরা বলি অপত্যের মধ্যে সঞ্চারিত হয়, সেই পদ্ধতিকেই আমরা বলি বংশগতি। এবং বংশগতি হয় বলেই কিন্তু আম গাছের থেকে আর একটা আম গাছই তৈরি হয়, মানুষের সন্তান মানুষই হয়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার তোমরা লক্ষ্য করো, যে ধরো পিতামাতার থেকে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে এসেছে, খুব ভালো কথা, কিন্তু
পিতামাতার মতো কিন্তু একদম সন্তান দেখতে হয়নি। সিনেমায় হয় কিন্তু, যে অমিতাভ বচ্চন ছিল, অমিতাভ বচ্চনের ছেলেও অমিতাভ বচ্চন হয়েছে, একদম ডুপ্লিকেট কপি। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না। কেন হয় না? তার কারণ পিতামাতার বৈশিষ্ট্যগুলো যখন সন্তান সন্ততির মধ্যে আসে, সেই সময় কি হয়, তোমরা পড়ে এসছো অলরেডি, একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটে। আর এই ক্যারেক্টার বা বৈশিষ্ট্যের মিশ্রণকেই আমরা কি বলি? আমরা বলি ক্রসিং ওভার, যেটা অলরেডি তোমরা আগের চ্যাপ্টারে পড়ে এসছো। তাহলে যেহেতু ক্রসিং ওভার হয়, তার জন্যই আমরা কি দেখতে পাই, যে বৈশিষ্ট্য যখন এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আসছে, পিতামাতার মধ্যে মানে একই প্রজাতির দুটো জীব কিন্তু একই রকম দেখতে হয় না। এই ঘটনাটাকেই আমরা বলি ভেরিয়েশন বা প্রকরণ। তাহলে ভেরিয়েশন বা প্রকরণ মানে কি? ভেরিয়েশন বা প্রকরণ মানে হচ্ছে যে একই প্রজাতির দুটো জীব কখনোই একই রকম দেখতে হয় না। তার কারণ হচ্ছে যখন বৈশিষ্ট্যগুলো এক জনু থেকে আর এক জনুতে আসছে, তখন বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি হয়, কিছু পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? একটা পরিবর্তন আমি বললাম ক্রসিং ওভারের জন্য পরিবর্তন হয়, এছাড়াও কিছু পরিবেশগত পরিবর্তন আছে, যেটা আমরা অভিব্যক্তি চ্যাপ্টারটা যখন আমরা পড়ব তখন আমরা জানতে পারবো। যদিও প্রকরণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব না, আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব বা ফোকাস করব সেটাই হচ্ছে বংশগতি, বা আমরা ইংলিশে যেটাকে বলি হেরিডিটি। এই বংশগতি, এই ধারণাটা মানে বংশগতি সম্পর্কে এই ধারণাটা আমাদের দিয়েছিল যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে গ্রেগার জোহান মেন্ডেল। তাহলে বংশগতি সম্পর্কিত ধারণাটা আমাদের মধ্যে প্রথম দেয় গ্রেগার জোহান মেন্ডেল। এর জন্য আমরা গ্রেগার জোহান মেন্ডেলকে আমরা বলি বংশগতির জনক। ঠিক আছে? এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি কি বলেছি? এক জনু থেকে আরেক জনু। আবার বলছি, জনু মানে কি? জনু মানে হচ্ছে জেনারেশন। যেমন ধরো তোমার ঠাকুরদা ঠাকুমা, তার একটা জেনারেশন জনু। তোমার বাবা মা, তাদের একটা জেনারেশন, সেটাও একটা জনু। আবার তোমরাও একটা জেনারেশন, সেটাও একটা জনু। তাহলে বৈশিষ্ট্যগুলো এক জনু থেকে আরেক জনুতে সঞ্চারিত হয়। কিভাবে হয়? কিভাবে এক জনুর থেকে আরেক জনুতে বৈশিষ্ট্যগুলো আসে? কে বয়ে বয়ে নিয়ে আসে? যে বয়ে বয়ে নিয়ে আসে তার নামই হচ্ছে জিন। ভীষণ কোয়েশ্চেনে আসে কিন্তু, যে বংশগতির ধারক এবং বংশগতির বাহককে, বংশগতির ধারক এবং বংশগতির বাহককে আমরা বলি জিন। কোথায় থাকে জিন? এটাও তোমরা পড়ে এসছো। জিন থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। জিন থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। তাহলে আমি যদি দেখি, বোর্ডের দিকে লক্ষ্য করো, তাহলে আমি যদি দেখি এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, প্রচুর জিন ক্রোমোজোমের মধ্যে থাকে। কোন জায়গায় থাকে? ধরা যাক এই ক্রোমোজোমের মধ্যে এই জায়গায় একটা জিন রয়েছে। তাহলে ক্রোমোজোমের মধ্যে যে জায়গায় জিন থাকে সেই জায়গাটাকেই আমরা বলি লোকাস। কি বলি? লোকাস। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় থাকো, কলকাতার তুমি কোন জায়গায় থাকো, পশ্চিমবঙ্গের তুমি কোন জায়গায় থাকো, তাহলে তোমার একটা বাড়ির অ্যাড্রেস রয়েছে। ঠিক তেমন একটা জিন ক্রোমোজোমের মধ্যে কোথায় থাকে, মানে সোজা কথায় বলতে জিনের অ্যাড্রেস। তাহলে জিনের অ্যাড্রেস কোথায়, কোথায় গেলে ক্রোমোজোমের আমি জিনকে দেখতে পারবো, সেই জায়গাটাকেই আমরা বলি লোকাস। তাহলে লোকাস জিনিসটা কিন্তু আবার মাথায় রাখবে, লোকাস কাকে বলে সেটাও কিন্তু কোয়েশ্চেনে আসে। এবার বংশগতি এই জিনিসটাকে বোঝার জন্য আমি বারবার বলছি কি, আমরা একটা প্রাথমিক আইডিয়া নেব, প্রাথমিক ধারণা নেব। বংশগতিকে বুঝতে গেলে আমাদের কিছু বিশেষ বিশেষ টার্ম আমাদের জানতে হবে। সেই টার্মিনোলজি বা সেই ধারণাগুলো যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা বংশগতি সম্পর্কে আলোচনা করতে পারবো না। তাহলে এক এক করে আমি সেই ধারণাগুলো তোমাদের দেব, তোমরা দেখো। দেখো, বংশগতি পড়তে গেলে প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে, সেই জিনিসটাকেই আমরা বলি, আমি আগে ইংলিশটা লিখছি তারপর বাংলাটা লিখব, সেই জিনিসটাকেই আমরা বলি ট্রেট। বাংলায় বলে এটাকে প্রলক্ষণ। ট্রেট বা প্রলক্ষণ জিনিসটা কি? একটাই বৈশিষ্ট্যের দুটো ভিন্ন ভিন্ন রূপকেই আমরা বলি ট্রেট বা প্রলক্ষণ। বুঝিয়ে বলি, যেমন ধরো
উচ্চতা, কেউ 6 ফুট উচ্চতা, কেউ 5 ফুট উচ্চতা, কেউ 4 ফুট উচ্চতা। তাহলে উচ্চতা কি? উচ্চতা হাইট, উচ্চতা বা হাইট সেটা হলো বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। এবার হাইট কেমন হতে পারে? এইমাত্র বললাম, কেউ লম্বা হতে পারে, কেউ বেটে হতে পারে। তাহলে এই যে লম্বা এবং বেটে, সেটা একটা হাইট বা উচ্চতারই দুটো আলাদা আলাদা ধরন। এই ধরনগুলোকেই আমরা বলি ট্রেট বা প্রলক্ষণ। যেমন ধরো গায়ের রং, গায়ের রং কি? বৈশিষ্ট্য। কিন্তু রং কিরকম হতে পারে? কেউ ভীষণ ফর্সা, কেউ ভীষণ কালো, কেউ মাঝারি বর্ণের। তাহলে একই বৈশিষ্ট্যের এই যে আলাদা আলাদা ধরন, এই আলাদা আলাদা ধরনগুলোকেই আমরা বলি ট্রেট। তাহলে বংশগতির প্রথম আমাদের যে ধারণাটা করতে হবে সেটা হচ্ছে ট্রেট বা প্রলক্ষণ। এবার নেক্সট যেটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর বার কোয়েশ্চেনে এসছে, সেটাকে আমরা বলি অ্যালিল। অ্যালিল, অ্যালিল জিনিসটা কি আগে বুঝে নাও। ধরো এটা একটা ক্রোমোজোম আছে, এটা আর একটা ক্রোমোজোম। আমি ধরে নিলাম এই দুটো ক্রোমোজোম একেবারে একই রকম দেখতে, মানে এই ক্রোমোজোমের ভেতরে যে যে জায়গায় যে যে জিনগুলো রয়েছে, এই ক্রোমোজোমের ভেতরেও সেই সেই জায়গায় সেই সেই জিনগুলো রয়েছে। তাহলে একেবারে দুটো ডুপ্লিকেট ক্রোমোজোম, একই রকম দেখতে দুটো ক্রোমোজোম, তাদের আমরা বলি সমসংস্থ ক্রোমোজোম। কি বলি? সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম। ঠিক আছে, এবার সমসংস্থ ক্রোমোজোম কিভাবে অ্যালিলকে ধারণ করে আমরা জানবো ধীরে ধীরে। দেখতে থাকো তোমরা। একেবারে আমরা আরো ডিটেলসে আমরা পড়বো বংশগতি নিয়ে। তবে একটা সময় হয়ে গিয়েছে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকো। ফিল্ম ব্রেকের পর আবারও চলে যাবো স্যারের কাছে। স্যার যেমনটা পড়াচ্ছিলেন, তো আমরা যেটা বলছিলাম যে দুটো একেবারে একই রকম ক্রোমোজোম, তাদের আমরা বলি সমসংস্থ ক্রোমোজোম। তাহলে এখানে দুটো একই রকম ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম। এবার আমি লোকাস অলরেডি তোমাদের বলে ফেলেছি। তাহলে লোকাস মানে কি? সমসংস্থ ক্রোমোজোমের কোনো একটি নির্দিষ্ট অঞ্চল। তাহলে এটা হলো সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট অঞ্চল। নির্দিষ্ট অঞ্চলে কে থাকবে? এগুলো কি? এগুলো হচ্ছে জিন। কটা জিন আছে দেখো, এই ক্রোমোজোমে একটা জিন, এই ক্রোমোজোমে একটা জিন। তাহলে সমসংস্থ ক্রোমোজোমের কোনো একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত যে জিন জোড়া, যেহেতু দুটো জিন আছে আমি বলতেই পারি জিন জোড়া, তাহলে সমসংস্থ ক্রোমোজোমের কোনো একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত যে জিন জোড়া রয়েছে, সেই জোড়া জিনকেই আমরা বলি অ্যালিল। সেই জোড়া জিনকেই আমরা বলি অ্যালিল। এবার এই অ্যালিল হতে গেলে এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে। অ্যালিল কি? অ্যালিল সাধারণত একটি বৈশিষ্ট্যকেই নির্ধারণ করে। তার মানে কি? এই জিনটা যদি হাইট ক্যারেক্টারকে কন্ট্রোল করে, এই জিনটাও কিন্তু হাইট ক্যারেক্টারকেই কন্ট্রোল করবে। তাহলে দুটো জিন, এটা যদি হাইট ক্যারেক্টারকে কন্ট্রোল করে, এটাও হাইট ক্যারেক্টারকে কন্ট্রোল করবে। আমি ধরে নিলাম হাইট ক্যারেক্টারের জন্য যে জিনটা রেসপন্সিবল সেটা হচ্ছে টি। তাহলে আমি বলতেই পারি এখানে যদি টি থাকে তাহলে এখানেও কি থাকবে? টি থাকবে। তাহলে দুটোকে একসঙ্গে আমি কিভাবে লিখতে পারি? আমি বলেছি অ্যালিল মানেই সেটা হচ্ছে জিন জোড়া, আমি সেটাকে একসঙ্গে লিখতে পারি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তার মানে এখানে ক্যাপিটাল টিতে এই টিটা এই টির অ্যালিল, দুটোই একে অপরের অ্যালিল। ঠিক উল্টোটা হতে পারে, যদি এখানে ক্যাপিটাল টি এর জায়গায় যদি স্মল টি থাকতো। স্মল টি মানে কি? স্মল টি মানে হচ্ছে যে উচ্চতার যে জিনটা আসলে কি করে, বেটে হওয়ার জন্য গাছটাকে সাহায্য করে, সেই জিনটাকেই আমরা বলি স্মল টি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো জায়গায় কি আছে? স্মল টি। তাহলে আমি বলতেই পারি স্মল টি, সেটাও অ্যালিল। আবার কি হতে পারে দেখো, আমি ধরে নিলাম সমসংস্থ ক্রোমোজোমের এই জায়গায় ক্যাপিটাল টি জিনটা রয়েছে, এই জায়গায় স্মল টি জিনটা রয়েছে। তার মানে এই জিনটা চাইছে গাছটাকে লম্বা করতে, এই জিনটা চাইছে গাছটাকে বেটে করতে। তাহলে এটাকেও কিন্তু আমরা বলতে পারি অ্যালিল। তার মানে সবার ক্ষেত্রেই বৈশিষ্ট্যটা কিন্তু এক, সমবৈশিষ্ট্য, কিন্তু তার সমরূপ অথবা বিষমরূপ। সমরূপ মানে কি? যদি দুটোই ক্যাপিটাল টি হয় দুটোই ক্যাপিটাল টি, দুটোই যদি স্মল টি হয় দুটোই স্মল টি, তার মানে সমবৈশিষ্ট্য সমরূপ। আর এক্ষেত্রে কি হয়েছে? একটা যদি ক্যাপিটাল হয় একটা স্মল,
তার মানে কি সমবৈশিষ্ট্য বিষমরূপ। তাহলে সমসংস্থ ক্রোমোজোমের কোনো একটি নির্দিষ্ট অংশে অবস্থিত সমবৈশিষ্ট্যের সম এবং বিষম রূপ নির্ধারণকারী জিনকেই আমরা বলি অ্যালিল। এবার একটা জিনিস চিন্তা করো, এই যে অ্যালিলের কনফিগারেশনটা আমি এখানে লিখেছি ক্যাপিটাল টি, তার মানে কি এখানে দুটো জিনই চাইছে, কি দুটো জিনই চাইছে গাছটাকে লম্বা করতে, লম্বা হওয়ার জিনটাই তাদের মধ্যে রয়েছে। তার মানে এই গাছটা কখনোই বেটে গাছ তৈরি করতে পারবে না। কেন? তার মধ্যে তো বেটে হওয়ার জিনটাই নেই। তাহলে এই ধরনের গাছকেই আমরা বলবো বিশুদ্ধ বা পিওর। ঠিক একই রকম একে যদি আমরা দেখি দুটোই স্মল টি, তার মানে এর মধ্যে বেটে হওয়ার জিনটাই রয়েছে, লম্বা হওয়ার জিনই নেই, তার মানে এ কখনোই কিন্তু লম্বা গাছ তৈরি করতে পারবে না। তাহলে একেও আমরা বলবো বিশুদ্ধ উদ্ভিদ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখো এটার ক্ষেত্রে দেখো লম্বা হওয়ার জিনটাও রয়েছে, বেটে হওয়ার জিনটাও রয়েছে, তার মানে কি মিক্সচার। তাহলে এই ধরনের উদ্ভিদকেই আমরা বলবো সংকর উদ্ভিদ। ঠিক আছে, এবার সরাসরিভাবে আমরা বংশগতির এক সংকর জনন পরীক্ষায় চলে যাই এবং সেখানে পড়তে পড়তে আমরা আরো কিছু নতুন টার্মিনোলজি বা টার্ম সম্পর্কে জানব। তাহলে বংশগতির এক সংকর জনন ইংলিশে আমরা বলি মোনোহাইব্রিড ক্রস। এক সংকর জনন করবার জন্য প্রথম কথা হচ্ছে মেন্ডেল মটর গাছকে বেছে নিয়েছিলেন। এবার তুমি বলবে কেন মটর গাছকে বেছে নিয়েছিল? আম গাছও নিতে পারতো, মানুষকে নিয়েও করতে পারতো। মটর গাছকে বেছে নিয়েছিল তার তিনটে কারণ। তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে মটর গাছের যে লাইফ স্প্যান, জীবনকাল, সেটা খুব ছোট। তার মানে খুব সহজেই একটা গাছ থেকে দুটো গাছ, দুটো গাছ থেকে চারটে গাছ আমি পেতে পারি। দু নম্বর কারণ হচ্ছে মটর গাছ হচ্ছে উভলিঙ্গ ফুল, মানে সহজেই আমরা কিন্তু সেখানে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ, যেটা অলরেডি তোমরা পড়ে এসেছো, আমরা সহজেই কিন্তু সেখানে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ করতে পারবো। আর তিন নম্বর কারণ হচ্ছে মটর গাছের মধ্যে কিন্তু অনেকগুলো বিপরীতধর্মী বৈশিষ্ট্য আমি পেতে পারি। অনেকগুলো বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করার সুবিধা কি? আমি তো একটা রেজাল্ট চাইছি। আমি রেজাল্ট কখনোই কিন্তু একবার পরীক্ষা করে আমি রেজাল্ট লিখে দিতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে? অনেকবার একই জিনিস বারবার করে করলে আমি একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো। তার জন্য মেন্ডেল কি করেছিল? মেন্ডেল তার মনোহাইব্রিড ক্রস বা যে কোনো রকম সংকরায়ন পরীক্ষায় মূলত 7 জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে তিনি কাজ করেছিলেন। এবার 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে আমি যদি এক সংকর জনন প্রক্রিয়া করি, তাহলে এক সংকর জননে আমরা দেখতে পারবো যে এক সংকর জননের জন্য মেন্ডেল এই 7 জোড়ার মধ্যে শুধুমাত্র একটি জোড়া ক্যারেক্টারকে তিনি বেছে নিয়েছিলেন। কোন ধরনের ক্যারেক্টারকে তিনি বেছে নিয়েছিলেন? তিনি নিয়েছিলেন উচ্চতা বা হাইট ক্যারেক্টার। আমি একটু আগেই বলেছি যে কোনো ক্যারেক্টারের দুটো ট্রেড বা প্রলক্ষণ থাকে। তাহলে তিনি কি করেছিলেন? একটি গোত্রীয় উদ্ভিদকে নিয়েছিলেন যারা হচ্ছে লম্বা, বিশুদ্ধ লম্বা, আর একটি গোত্রীয় উদ্ভিদকে তারা নিয়েছিলেন কিন্তু বিশুদ্ধ বেটে। কখনোই কিন্তু গন্ডগোল করবে না, মেন্ডেল কিন্তু একটা লম্বা গাছ একটা বেটে গাছ নেননি। মেন্ডেল এক প্রকৃতির উদ্ভিদকে নিয়েছিলেন যারা হচ্ছে লম্বা, এক প্রকৃতির উদ্ভিদকে নিয়েছিলেন যারা হচ্ছে বেটে। তাহলে ক্যাপিটাল টি আমি লম্বা গাছটাকে লিখতেই পারি, স্মল টি আমি বেটে গাছটাকে লিখতেই পারি। তাহলে এই যে ক্যাপিটাল টি এখানে দেওয়া আছে, এটাকে আমি বলতেই পারি, একটু আগেই বলেছি দেখো এক্ষেত্রে দুটো অ্যালিল কিন্তু একই রকম, তাহলে দুটো অ্যালিলই লম্বা হওয়ার জন্য দায়ী। তাহলে এটাকে আমি বলতেই পারি বিশুদ্ধ। এবার বিশুদ্ধ উদ্ভিদকে আমরা আরো একটা নামে জানতে পারি, সেই নামটাকেই আমরা বলি হোমোজাইগাস। বিশুদ্ধ উদ্ভিদ তাদের আমরা বলি হোমোজাইগাস। তাহলে এটাও হোমোজাইগাস। ঠিক একই রকম ভাবে দেখো এখানেও তো স্মল টি, এখানেও তো অন্য কোনো অ্যালিলের মিশ্রণ হয়নি, তাহলে এটাকেও আমরা বলতে পারি হোমোজাইগাস।
তাহলে মেন্ডেল কি করেছিল, দুটি হোমোজাইগাস উদ্ভিদের মধ্যে তিনি কি করেছিলেন, ইতর পরাগযোগ করেছিলেন। এবার ইতর পরাগযোগ করে তিনি কি কি দেখতে পেয়েছিলেন সেটাই আমরা পড়ব। এবার এই যে দুটো উদ্ভিদ, এটাই হচ্ছে পি জেনারেশন বা পেরেন্টাল জেনারেশন, জনিত্রী জীবের উদ্ভিদ। এবার দেখো, আমরা জানি তারা যখন রিপ্রোডাকশন করে, জনন প্রক্রিয়া করে, কি ধরনের জনন প্রক্রিয়া করে, মিওসিস। জনন প্রক্রিয়া করতে গেলে কি লাগবে, গ্যামেট লাগবে। দেখো এই উদ্ভিদটা গ্যামেট তৈরি করেছে টি, এই উদ্ভিদটা কি ধরনের গ্যামেট তৈরি করবে, স্মল টি। তাহলে এটা কি, এটাকে আমরা বলতেই পারি গ্যামেট। আচ্ছা, কেন এখানে দুটো টি ছিল, আমি গ্যামেট একটা টি লিখলাম? তার কারণ আমরা জানি কি, এটা তো দেহকোষ, দেহকোষ মানে কি 2n, আর যখন গ্যামেট তৈরি হয় সেটা কি হয়ে যায়, n। তাহলে যদি 2n = দুটো টি হয়, তাহলে আমরা বুঝতেই পারছি n মানে কি হাফ হয়ে যাবে। তাহলে দুটো টির থেকে গ্যামেটের মধ্যে একটাই অ্যালিল এখানে এসেছে। এবার এই যে দুটো গ্যামেট তৈরি হলো, কার গ্যামেট, পেরেন্টাল জেনারেশন বা জনিত্রী জীবের গ্যামেট। এই পেরেন্টাল জেনারেশনের গ্যামেটগুলো কি হয়, নিজেদের মধ্যে যুক্ত হয়, নিষেক, সিনগ্যামি যেটাকে আমরা বলি, হয়ে আলটিমেটলি যে উদ্ভিদটা তৈরি করে, দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ এখানে তো জায়গা নেই, দেখো আলটিমেটলি কি তৈরি করলো, এখান থেকে ক্যাপিটাল টি এলো, এখান থেকে স্মল টি এলো। তাহলে আলটিমেটলি যে উদ্ভিদটা তৈরি হলো, সেই উদ্ভিদটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। অলরেডি বলে ফেলেছি যে ক্যাপিটাল টি আর স্মল টি যদি দুটো একসঙ্গে থাকে, তাহলে তাকে কিন্তু আমরা আর বিশুদ্ধ বলতে পারবো না, তাকে আমরা কি বলবো, সংকর। তাহলে সংকর উদ্ভিদ তৈরি হচ্ছে কি প্রক্রিয়ায়, এই টোটাল প্রক্রিয়ায়। এর জন্য এই পদ্ধতিকে আমরা বলি সংকরায়ন পদ্ধতি। এবার এই সংকর উদ্ভিদটা সেটা দেখতে কেমন হবে, লম্বা হবে না বেটে হবে? দেখো এখানে ক্যাপিটাল টিও আছে, স্মল টিও আছে। তাহলে এই ক্যাপিটাল টি জিনটা যেহেতু বড়, এ কি করবে, স্মল টি জিনটাকে ঢেকে দেবে। দেখো আমার হাতে একটা পেন আছে আর একটা চক আছে, আমি যদি পেনটার পেছনে চকটাকে এইভাবে রাখি, তুমি কি চকটাকে দেখতে পাচ্ছ না? কেন, বড় জিনটা পেনটা ছোট চকটাকে ঢেকে দিয়েছে। ঠিক একই রকম এই জেনারেশনে আমরা দেখতে পাই ক্যাপিটাল টি আর স্মল টি দুটোই আছে, কিন্তু যেহেতু টি জিনটা সাইজে বড়, যেহেতু টি জিনটা প্রকট, টি জিনটা স্মল টি জিনটাকে কি করেছে, ঢেকে দিয়েছে, যার জন্য গাছটা কি হয়েছে, গাছটা কিন্তু লম্বাই হয়েছে। তাহলে কোনো একটা জনুতে, কোনো একটা জেনারেশনে যে বৈশিষ্ট্য আমরা পাই, সেই বৈশিষ্ট্যকেই আমরা বলি প্রকট বৈশিষ্ট্য। তাহলে এখানে ক্যাপিটাল টির বৈশিষ্ট্যটাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটাকে আমি দেখতে পেলাম না, কাকে দেখতে পেলাম না, খর্ব বা বেটে বৈশিষ্ট্যটাকে আমি দেখতে পেলাম না, তাহলে বেটে বা স্মল টির বৈশিষ্ট্যটাকে আমরা বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে প্রকট এবং প্রচ্ছন্ন, এরপরে কি হচ্ছে আমরা এরপরে আসছি। ঠিক আছে, একেবারে আমরা বংশগতি নিয়ে আরো পড়বো এবং অবশ্যই তোমাদের ফোন নেব। তার জন্য ফোন নাম্বারটা একবার বলে দিই, 66202325, 66202326, এই দুটি ফোন নাম্বার রয়েছে। তোমরা সরাসরি ফোন করো, স্যার তো রয়েছে। অবশ্যই যেই অধ্যায় আমরা আজ পড়ছি সেই অধ্যায় রিলেটেড প্রশ্ন তোমাদেরকে করতে হবে এবং তাহলেই স্যার উত্তর দেবে। তাহলে ফিরছি ছোট বিরতির পর, সঙ্গে থাকো। কোচিং ক্লাসে আর এই মুহূর্তে একজন পড়ুয়া রয়েছে, একটু ফোনটা নিয়ে নি স্যার। রায়গঞ্জ থেকে স্বপ্নজিৎ রায়। স্বপ্নজিৎ, তোমার প্রশ্ন বলো। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণগুলি কি কি যদি বলে দেন ভালো হতো। আচ্ছা বলছি, তুমি শুনতে থাকো, বলে দিচ্ছি। আরো একজন আছে স্যার, হলদিয়া থেকে সায়নী ঘোষ। সায়নী, তোমার প্রশ্ন বলো। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। আমার প্রশ্নটা হচ্ছে জিন ও অ্যালিলের মধ্যে সম্পর্ক কি? জিন ও অ্যালিল, আচ্ছা শুনতে থাকো দুজনেই। হ্যাঁ স্যার শুনতে থাকো তোমরা। দেখো প্রথম কোয়েশ্চেনটা যেটা বললো, আমি আনসারটা আসছি, আমি ক্রসটা করেই আমি এই জায়গাটায় চলে যাব। দেখো আমি কি বলেছিলাম, ক্যাপিটাল টি স্মল টি তৈরি হয়েছিল। এই ক্যাপিটাল টি স্মল টি এই উদ্ভিদগুলোকে আমরা বলি F1 জনুর উদ্ভিদ। কেন F1 জনুর উদ্ভিদ বলি? কারণ পেরেন্টাল উদ্ভিদ ছিল পি জেনারেশন, জনিত্রী জনু। জনিত্রী জনুর থেকে যে উদ্ভিদটা তৈরি হয়েছিল তাকেই আমরা বলি F1 জনুর উদ্ভিদ। এবার মেন্ডেল কি করেছিলেন, দুটো F1 জনুর উদ্ভিদের মধ্যে তিনি সংকরায়ন করেছিলেন। কি ধরনের সংকরায়ন করেছিলেন? এখানে কিন্তু তিনি স্বপরাগযোগ, দু রকমের পরাগযোগ হয়, একটা ইতর পরাগযোগ, একটা স্বপরাগযোগ। তাহলে এখান থেকে যদি তিনি স্বপরাগযোগ করেন, তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা চার রকমের মানে দু রকমের গ্যামেট পাবো।
এখান থেকে আমরা দুটো গ্যামেট পাবো, এখান থেকে আমরা দুটো গ্যামেট পাবো। এবার কত রকমের উদ্ভিদ তৈরি হবে সেটাকে আমরা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এই পদ্ধতিটাকেই আমরা বলি চেকার বর্গ বা চেকার বোর্ড। আমরা কি করব, আমরা দেখো ওপরের দিকে আমি কি করলাম, ক্যাপিটাল টি আর স্মল টি দুটো গ্যামেটকে লিখে ফেললাম, আর নিচের দিকে আমি ফিমেল গ্যামেট সেটাকে লিখে ফেললাম ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমি কত রকমের উদ্ভিদ পাবো দেখো, শুধু আমি গুণ করব, এইটি এর সঙ্গে এইটিকে গুণ করেছি ক্যাপিটাল টি, এইটি এর সঙ্গে এইটিকে গুণ করেছি ক্যাপিটাল টি স্মল টি, এইটি এর সঙ্গে এইটিকে গুণ করেছি ক্যাপিটাল টি স্মল টি, এইটি এর সঙ্গে এইটিকে গুণ করেছি স্মল টি। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা কত রকমের উদ্ভিদ পেলাম। আমরা কিছু উদ্ভিদ লম্বা পেয়েছি, কিছু উদ্ভিদ বেটে পেয়েছি। কোন উদ্ভিদগুলো লম্বা দেখো, তোমরা এখন দেখেই বুঝতে পারবে। ক্যাপিটাল টি এটা লম্বা। কি ধরনের লম্বা? বিশুদ্ধ লম্বা। এই গাছটাও লম্বা। কেন? এখানে টি জিনটা হচ্ছে প্রকট জিন, টি জিনটাই বহিঃপ্রকাশ করেছে, তাহলে এটাও লম্বা, এই গাছটাও লম্বা। তাহলে আমরা দেখতে পেলাম 3 রকমের গাছ হচ্ছে লম্বা, এবং শুধুমাত্র যেখানে একেবারে ডমিনেন্ট জিন বা প্রকট জিনটা নেই সেটাই হচ্ছে একমাত্র বেটে গাছ। তাহলে এই যে রেশিওটা আমরা পেলাম, এই রেশিওটাকে আমরা বলি ফেনোটাইপ। ঠিক একই রকম ভাবে দেখো, এই গাছটা বিশুদ্ধ, তাহলে কটা গাছ বিশুদ্ধ? একটা। কি ধরনের বিশুদ্ধ? বিশুদ্ধ লম্বা। এই দুটো গাছও কিন্তু লম্বা, কিন্তু শঙ্কর লম্বা। তাহলে কটা শঙ্কর লম্বা পেয়েছি? দুটো। আর একটা গাছ কি পেয়েছি? একটা গাছ আমি পেয়েছি বেটে মানে বিশুদ্ধ বেটে। তাহলে এই যে রেশিওটা পেলাম সেটা হচ্ছে জিনগত রেশিও। এই রেশিওটাকেই আমরা বলি জিনোটাইপ। তাহলে মেন্ডেল তার এক সংকর জনন প্রক্রিয়ার মাধ্যমে দুটো রেশিওতে তিনি উপনীত হলেন। একটা হচ্ছে বাহ্যিক রেশিও, যেটা আমি বাইরের থেকে দেখে বুঝতে পারছি, তাদের আমরা বলি ফেনোটাইপ 3:1 রেশিও। আর যেটা জিনগত বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তাকে আমরা বলি জেনোটাইপ। এবার তুমি যে কোয়েশ্চেনটা রায়গঞ্জ থেকে যে ছেলেটি কোয়েশ্চেনটা করেছিল, যে এই যে মেন্ডেল তার পরীক্ষাটা করে এই রেশিও পেয়ে গেলেন, সাকসেস পেয়ে গেলেন, তার মেন কারণ কি? মেন্ডেল কিন্তু সাকসেস পেয়ে গেছিলেন, সেটা কিন্তু হঠাৎ করেই পেয়ে গেছিলেন কিছু বিশেষ কারণের জন্য। প্রথম কারণ হচ্ছে লিঙ্কেজ। এই যে জিনগুলো তিনি নিয়ে কাজ করেছিলেন, যে বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করেছিলেন, সেই বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগুলোকে নিয়ে কাজ করেছিলেন, সেই জিনগুলো কিন্তু কোনো রকম লিঙ্কেজ দেখায়নি। তাহলে যদি সেই জিনগুলো লিঙ্কেজ দেখাতো, তাহলে অবশ্যই কিন্তু তিনি এই ধরনের রেশিও বা এই ধরনের রেজাল্ট পেতেন না। স্যার আরো একজন কলার রয়েছে, ফোনটা নিয়ে নি। হাওড়া থেকে চন্দানী পাল। চন্দানী, তোমার প্রশ্ন বলো। নমস্কার স্যার। নমস্কার। আমি বাংলা গার্লস স্কুলে থাকি, চন্দানী পাল বলছি। হ্যাঁ, প্রশ্ন বলো চন্দানী। আমার কোশ্চেনটা হচ্ছে ফিনোটাইপ ও ফিনোটাইপের উদাহরণ দাও। আরেকবার বলবে প্লিজ? ফিনোটাইপ ও জিনোটাইপের উদাহরণ দাও। ফেনোটাইপ এবং জেনোটাইপের উদাহরণ দাও। আচ্ছা, তাহলে এইমাত্র তো আমি বললাম যে জেনোটাইপ মানে কি। জেনোটাইপ মানে হচ্ছে জিনগত সংযুক্তি। মানে আমি যদি একটা কোষকে দেখি বা একটা উদ্ভিদকে দেখি, তার ভেতরে কি ধরনের অ্যালিলিক কনফিগারেশন রয়েছে, সেটাই হচ্ছে জেনোটাইপ। আর ফেনোটাইপ মানে কি? ফেনোটাইপ মানে হচ্ছে গাছটা দেখতে কেমন। তাহলে যদি প্রশ্নে আসে যে মনোহাইব্রিড বা এক সংকর জনন প্রক্রিয়ার জেনোটাইপ এবং ফেনোটাইপের উদাহরণ দাও, তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে যে জেনোটাইপ হচ্ছে 1:2:1 এবং ফেনোটাইপ হচ্ছে 3:1। আরো একজন পড়ুয়া রয়েছে, স্যার একটু নিয়ে নি। ইছাপুর থেকে অঙ্কিতা সিংহ। অঙ্কিতা, তোমার প্রশ্ন বলো। হ্যালো, হ্যাঁ, আমি প্রশ্ন ইছাপুর বলো। থেকে অঙ্কিতা সিংহ বলছি। একটি শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ ও সাদা গিনিপিগের মিলন ঘটালে অপত্যদের গায়ের রং কিরকম হবে? কালো ও সাদার অনুপাত কি হবে? আচ্ছা, শুনতে থাকো। আচ্ছা, যদিও তুমি এই কোয়েশ্চেনটা করেছো, এই কোয়েশ্চেনটা আজকের থেকেও আমি পরের দিনের যে ক্লাসে আর একটু ডিটেলে হয়তো ডিসকাস করতে পারবো, তাও আমি একটু বলে দিই যে একটি শঙ্কর কালো গিনিপিগ, তাহলে একটি শঙ্কর কালো মানে হচ্ছে কি ক্যাপিটাল বি স্মল বি। কেন আমি ক্যাপিটাল বি স্মল বি লিখলাম? তার কারণ হচ্ছে এখানে আমি শঙ্কর কথাটা বলেছি। দেখো, দুটো আলাদা আলাদা অ্যালিল সেখানে রয়েছে। এর সঙ্গে আমি কার ক্রস করেছি?
এর সঙ্গে আমি ক্রস করেছি বিশুদ্ধ সাদা, তার মানে বিশুদ্ধ সাদা মানে স্মল বি, তাহলে এক্ষেত্রে আমি কি পাবো, এক্ষেত্রে আমি দুটো গ্যামেট পাবো, ক্যাপিটাল বি স্মল বি, আর এক্ষেত্রে আমি একই প্রকারের গ্যামেট পাবো, সেটা হচ্ছে স্মল বি। তাহলে দেখে নাও, তাহলে কি হবে, আমি যদি এইটার সঙ্গে এটা গুণ করি তাহলে ক্যাপিটাল বি স্মল বি, আমি যদি এটার সঙ্গে এটাকে গুণ করি তাহলে ক্যাপিটাল বি স্মল বি, আমি যদি এইটার সঙ্গে এটাকে গুণ করি স্মল বি, আমি যদি এটার সঙ্গে এটাকে গুণ করি স্মল বি। তাহলে দেখো আমি এই দুটো যে আমি গিনিপিগ পাচ্ছি তারা দেখতে কেমন, ডেফিনেটলি তারা দেখতে কালো, আর এই দুটো যে গিমিক পাচ্ছি সেই দুটো দেখতে কেমন, সেই দুটো হচ্ছে সাদা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দুটো কালো দুটো সাদা, তার মানে কি রেশিওটা হচ্ছে 1:1। একেবারে আমাদের কাছে আর হাতে একদম সময় নেই স্যার, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বোঝানোর জন্য। আজকের মতো আমাদের কোচিং ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে, তবে আগামীকাল কি থাকছে আমাদের কোচিং ক্লাসের বিষয় দেখে নাও একবার যেতে যেতে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারে আমাদের বিষয় বাংলা এবং পদ্যের মধ্যে থাকছে নদীর বিদ্রোহ এবং পদ্যের মধ্যে থাকছে অস্ত্রের বিরুদ্ধে গান।